আসমান আর জমিন পার্থক্য, চিন্তা চেতনা পার্থক্য, আন্ডারস্ট্যান্ডিং এর পার্থক্য, দৃষ্টিভঙ্গির পার্থক্য, সবখানে পার্থক্য। এইটা কি হলো, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অর্ধেক প্রশ্নের উত্তর এনে পেয়ে যাবো। এই কলোনিয়াল পিরিয়ডে আসলে কি ঘটনা ঘটছে। এক নম্বর হচ্ছে এই সময়ে তারা আমাদের জাকারিয়া আলোচনা করছে, তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছে, শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করছে। যে শিক্ষা ব্যবস্থাটা ছিল তাদের প্যারালাল, অক্সফোর্ডে যেটা পড়ানো হতো, যে শিক্ষা ব্যবস্থাটা ছিল ওইটার প্যারালাল অবস্থা ছিল। এবং এটা একজন ভুলে গেলাম তার নামটা, একজন কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটর, তিনি বলতেছেন যে এই উপমহাদেশে মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থাটা আছে, এই শিক্ষা ব্যবস্থাটা নৈতিক মানুষ গড়ে তোলার ক্ষেত্রে কোনোভাবে আমাদের ইউরোপিয়ান শিক্ষা স্ট্যান্ডার্ডের চেয়ে কম তো নাই, বরং কিছু কিছু ক্ষেত্রে বেশি। এটা উইলিয়াম হান্টার না, উইলিয়াম হান্টার বলার কথা না, এটা অন্য কোনো একজন কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেটরের কথা বলছে। আমি আমার কোনো একটা বইয়ে পড়ছি, উনি বলতেছেন যে কোনোভাবে এটা তো কম না, কমা নাই, বরং এটা কিছু কিছু ক্ষেত্রে এটা আরো উত্তম মানুষ গড়ে তোলার জন্য এটা এই ব্যবস্থাটা রেডি করা। তার মানে আমরা কোনো অংশে কম ছিলাম না, কোনো অংশে আমরা, হ্যাঁ আমাদের মধ্যে ফল্ট ছিল, আমাদের সুলতানদের শাসনের মধ্যে ফল্ট ছিল, খেলাফতের শেষ দিকে কিছু কিছু খলিফার মধ্যে অনেক ফল্ট ছিল, এগুলো এগুলো ছিল, এটা মানতে হবে। কিন্তু ওভারঅল মুসলমানদের যে স্ট্যান্ডার্ড, মুসলমানদের যে শিক্ষা দীক্ষা, মুসলমানদের যে নৈতিকতা, মুসলমানদের যে আমাদের প্রোডাকশন সবচেয়ে বেশি, তখন আমরা সারা ওয়ার্ল্ডের যে জিডিপি, যে প্রোডাকশন, সারা ওয়ার্ল্ডের জিডিপিতে ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে এক নম্বর 1700 সালে, তখন আওরঙ্গজেবের শাসনকাল। একজন স্ট্যাটিস্টিক্স আছে, এটা স্ট্যাট আছে যে চীনকে 1700 সালের শুরুতে চীন ছিল, 1600 সালে চীন ছিল ফার্স্ট, চীনকে টপকায় ভারত ফার্স্ট ছিল, ওয়ার্ল্ডের সবচেয়ে জিডিপি কার বেশি সেখানে। তারপরে প্রোডাকশন এবং এটা যদি হিস্ট্রি আমরা দেখি, টেকনোলজি তো আমরা পিছিয়ে ছিলাম না। ইউরোপের কান্ট্রিগুলা আমাদের চিটাগাং পোর্ট থেকে জাহাজ বানায় নিয়ে যেত, ডিজাইন করতাম আমরা। তার মানে কি আমরা বলবো টেকনোলজিতে খারাপ ছিলাম আমরা? কারণ হচ্ছে এইখানকার যে কাঠ, ইউরোপের জাহাজ 2বার বা 3বার ব্যবহার করা যায় ভয়েজ, মানে সমুদ্রের লোনা পানিতে জাহাজ নষ্ট হয়ে যায়। কিন্তু চিটাগাং পোর্ট এবং মুম্বাই পোর্টটা আমরা পরে তৈরি করছে, মুম্বাই পোর্টে ব্রিটিশরা জাহাজ বানায় নিয়ে যেত ব্রিটিশ শাসনে, কিন্তু চিটাগাং পোর্ট জাহাজ তৈরি করতে আগে থেকে, আওরঙ্গজেবের শাসন আমল থেকে চিটাগাং পোর্ট জাহাজ তৈরি করতো। এবং সেই জাহাজটা তৈরি করতে তারা আমাদের ইঞ্জিনিয়ারদের ডিজাইন, আমাদের নকশা এবং আমাদের কাঠ, হ্যাঁ ওই যে সেগুন কাঠের যে মানে টিক মানে তো সেগুন কাঠ, ওই কাঠের জাহাজগুলো, এটা ওরা বলছে এই জাহাজটা অনেক মানে লম্বা সময় এটা সার্ভাইভ করতো, 5বার 7বার এই জাহাজ দিয়ে সফর করা যায়। তো আমরা এরকম একটা অবস্থায় ছিলাম। এখন পরবর্তীতে যখন আমরা যুদ্ধে হেরে গেলাম, আমাদের এটা হারার পেছনে কি কারণ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে, লম্বা আলোচনা সম্ভব এটা নিয়ে। এটার মধ্যে নিজেদের গাদ্দারি আছে, আমাদেরকে টাকা পয়সা, হ্যান ত্যান, নারী, বিভিন্ন জিনিস দিয়ে প্রলুব্ধ করে আমাদের কাছ থেকে বিভিন্ন আদায় করছে, একটা ফ্যাসিলিটি তারা আদায় করছে। হ্যাঁ, যেমন প্রথম আওরঙ্গজেবের কি যেটা অসুখ হলো, অসুখ হওয়ার পর একজন ডাক্তার, ইউরোপিয়ান ডাক্তার, ফরাসি একজন ডাক্তার সেখানে আওরঙ্গজেবের চিকিৎসা করলো। আওরঙ্গজেব না, আলাদা জাহাঙ্গীরের চিকিৎসা করলো, করার পর জাহাঙ্গীর খুশি হয়ে তাকে কি দিয়ে দিল, তোমরা ফ্রি ব্যবসা করো, আমাদের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এইরকম কিছু ভুল করছে তারা। হ্যাঁ, প্রথম তাদের দুর্গ নির্মাণ করার অনুমতি দিচ্ছে, মুসলমানরা তারাই দিচ্ছে। কেন বাবা ব্যবসা করতে আসছিস, দুর্গ নির্মাণ করার কি দরকার, যে তুমি তোমার ইউরোপিয়ান সৈন্য নিয়ে এসে তুমি এখানে দুর্গ বানাবা? এই অনুমতিও আমাদের এই সমস্ত মাতাল যে সুলতানরা যারা ছিল, এরা এই সমস্ত অনুমতি দিয়ে দিচ্ছে। তো এই বিষয়গুলো কিছু ভুল আছে, তারপরে মুসলমানরা আলটিমেটলি এখানে পরাজিত হলো। হ্যাঁ, আমাদের আবার বিপুল পরিমাণ মুসলমানরা শাসক কিন্তু সংখ্যায় কম, আর বিপুল পরিমাণ ছিল ভিন্ন ধর্মাবলম্বী, সুতরাং তারাও কিছুটা যোগ সাজস, সেগুলো বিস্তারিত আছে, এখানে আলোচনা করতে চাচ্ছি না। মোট কথা হচ্ছে যে আমাদেরকে তারা দখল করে ফেললো, দখল করে আমাদের কাছ থেকে শাসন ক্ষমতা তারা নিয়ে নিল। এবং নিয়ে নেওয়ার পরে তারা জাকারিয়া আলোচনা করছে যে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করলো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা আমাদের শিল্পকে ধ্বংস করলো। কি করলো? আমি আগেই বলছি, আমাদের জাহাজ নির্মাণ শিল্প ছিল, আমাদের রেশম শিল্প ছিল, বাংলাদেশের মসলিন পুরো ইউরোপে সেল হইতো। হ্যাঁ, সবচাইতে
অভিজাত কাপড় ছিল মসলিন। এগুলো কিন্তু আমাদের শিল্প। শিল্প মানে আজকে ইউরোপে যেরকম শিল্প বিপ্লবের পরে বড় কারখানা, বড় পুঁজি, লার্জ স্কেল শিল্প এরকম ছিল না, বৃহৎ শিল্প ছিল না, সেগুলো কুটির শিল্প ছিল। বাট কুটির শিল্পের মধ্যে এটা খুব অর্গানাইজড একটা শিল্প ছিল, এবং এটাকে ওয়েস্টার্ন যারা স্কলার তারা বলতেছেন যে প্রোটো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির আগের অত বড় ইন্ডাস্ট্রি না, কিন্তু তাও বড় ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ঘরে প্রতি ঘরে ঘরে মুসলিম শিল্পী, বুঝা গেছে না, এরকম ছিল আর কি। তো এরকম আমাদেরকে তারা শিল্প শিল্প নির্ভর দেশ থেকে তারা আমাদেরকে কৃষি নির্ভর দেশে পরিণত করবে।